রাত তখন 2টো। জঙ্গলমহলের নির্জন রাস্তা দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে একটি কালো স্করপিও। গাড়ির হেডলাইটের আলো ঘন কুয়াশাকে চিরে বহুদূর পর্যন্ত চলে যাচ্ছে। গাড়ির ভেতরে পেছনের সিটে বসে আছেন আইপিএস অফিসার অনির্বাণ রায়। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু চোখের দৃষ্টির তীক্ষ্ণতা এতটুকু কমেনি। অনির্বাণের বয়স 35-এর কোঠায়। সুঠাম দেহ এবং ক্ষুরোধার মস্তিষ্কের জন্য ডিপার্টমেন্টে তার আলাদা নামডাক আছে। সামনের সিটে বসে আছেন সাব ইন্সপেক্টর মোল্লা। তিনি মাঝে মাঝে অনির্বাণের দিকে তাকাচ্ছেন, যেন কিছু বলতে চাইছেন, কিন্তু সাহসে কুলোচ্ছে না। অবশেষে নীরবতা ভাঙলেন মোল্লা। স্যার, খবরটা কি সত্যিই পাকা? ওই ত্রিকালদর্শী বাবার আশ্রমে রেড করা কি ঠিক হবে? লোকটার পলিটিক্যাল কানেকশন মারাত্মক, আর গ্রামের লোক তো ওকে ভগবানের মতো পুজো করে। অনির্বাণ জানলার বাইরের নিকষ কালো অন্ধকারের দিকে তাকিয়েই উত্তর দিলেন, মোল্লা, ভগবান আর শয়তানের তফাতটা গ্রামের সহজ সরল মানুষ না বুঝলেও আমাদের বুঝতে হয়। খবরই শম্ভু ভুল ইনফরমেশন দেয় না। গত 3 মাসে এই এলাকা থেকে 4 জন যুবতী নিখোঁজ হয়েছে, আর প্রতিবারই শেষ লোকেশন ছিল ওই আশ্রমের ধারের জঙ্গল। ধর্ম যখন অপরাধের ঢাল হয়ে দাঁড়ায়, তখন তাকে ভাঙাটা শুধু ডিউটি নয়, ধর্মও বটে। অনির্বাণ রায়ের পোস্টিং এই জেলায় হয়েছে মাত্র 3 মাস। এর মধ্যেই তিনি টের পেয়েছেন জঙ্গলমহলের এই প্রত্যন্ত অঞ্চলটি ত্রিকালদর্শী বাবা নামক এক স্বঘোষিত সাধুর মায়াজালে আচ্ছন্ন। বাবা নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী। তিনি শূন্য থেকে সোনা তৈরি করতে পারেন, দুরারোগ্য ব্যাধি সারিয়ে দিতে পারেন। কিন্তু অনির্বাণের কাছে খবর আছে, এই অলৌকিকতার আড়ালে চলছে এক বিশাল মাদক ও নারী পাচার চক্র। আজ অমাবস্যা। শম্ভুর খবর অনুযায়ী আজকের রাতে আশ্রমে এক বিশেষ যজ্ঞ হবে, আর এই যজ্ঞের আড়ালেই নাকি পাচার করা হবে বর্ডারের ওপারে বড় কনসাইনমেন্ট। গাড়িটা মেইন রোড ছেড়ে কাঁচা রাস্তায় নামল। এখান থেকে আশ্রম প্রায় 2 কিলোমিটার। অনির্বাণ ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন, গাড়ি এখানেই থাকবে, বাকি পথটা আমরা হেঁটে যাব। ইঞ্জিনের আওয়াজে শিয়াল সতর্ক হয়ে যেতে পারে। অনির্বাণ নিচু গলায় বললেন। তার সঙ্গে 4 জনের একটি স্পেশাল টিম, সবাই সাধারণ পোশাকে, কিন্তু কোমরে লোডেড রিভলভার। অনির্বাণ নিজেও আজ ইউনিফর্মে নেই। তার পরনে কালো টি-শার্ট আর জিন্স, ওপরে একটি জ্যাকেট। বনের পথ ধরে এগোতে এগোতে দূর থেকে ভেসে আসছিল ঢাক আর কাঁসরের আওয়াজ। আশ্রমটি পাহাড়ের পাদদেশে এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। বিশাল এলাকা পাঁচিল দিয়ে ঘেরা। গেটে বন্দুকধারী পাহারাদার নেই, আছে ত্রিশূলধারী কিছু সন্ন্যাসী। কিন্তু অনির্বাণের অভিজ্ঞ চোখ বলে দিচ্ছে, ওই ত্রিশূলধারীদের দাঁড়ানোর ভঙ্গি সাধারণ সাধুর মতো নয়, বরং প্রশিক্ষিত গুন্ডাদের মতো। স্যার, আমরা কি সোজা গেট দিয়ে ঢুকব? কনস্টেবল বিশু ফিসফিস করে জিজ্ঞেস করল। না, অনির্বাণ বললেন, আমরা ভক্ত সেজে ঢুকব না, আমরা ঢুকব শিকারী হয়ে। পাঁচিলের পেছনের দিকটা ঘন জঙ্গল, ওখান দিয়েই আমরা ভেতরে যাব। পাঁচিল টপকে ভেতরে নামতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। বিশাল প্রাঙ্গণে যজ্ঞের আগুন জ্বলছে, ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন। শত শত ভক্ত মাটিতে বসে মন্ত্র জপ করছে, আর তাদের ঠিক মাঝখানে এক উঁচু বেদিতে বাঘ ছাল পেতে বসে আছেন ত্রিকালদর্শী বাবা। জটাধারী, কপালে রক্তচন্দন আর চোখে এক ক্রূর হাসি। অনির্বাণ ইশারায় মোল্লাকে বললেন ভিড়ের মধ্যে মিশে যেতে। তিনি নিজে আড়ালে থেকে বাবার কার্যকলাপ পর্যবেক্ষণ করতে লাগলেন। বাবা হঠাৎ হাত তুললেন, মন্ত্র আওড়ালেন, আর শূন্য থেকে তার হাতে চলে এলো এক মুঠো ভস্য। ভক্তরা জয়ধ্বনি দিয়ে উঠল। অনির্বাণ হাসলেন। সস্তা ম্যাজিক ট্রিক, হাতের তালুর নিচে লুকানো ক্যাপসিউল বা রাসায়নিক বিক্রিয়া। কিন্তু গ্রামের মানুষ এসব বোঝে না। তার চোখ ঘুরল মূল মন্দিরের পেছনের দিকে। সেখানে একটা পুরনো পাথরের দরজা আছে, যা সাধারণত বন্ধ থাকে, কিন্তু আজ সেখানে 2 জন সন্ডামাকা লোক দাঁড়িয়ে আছে। মোল্লা, ওই দরজাটা, ওটাই আমাদের টার্গেট। অনির্বাণ ওয়্যারলেসে ফিসফিস করলেন। হঠাৎ পরিস্থিতি বদলে গেল। আশ্রমের এক কোণ থেকে এক মহিলার চিৎকার শোনা গেল। আমার মেয়েকে ফিরিয়ে দাও, তোমরা বলেছিলে সেবার জন্য তাকে রেখেছ, কিন্তু আজ 3 দিন তার কোনো খোঁজ নেই।
ভিড়ে চাঞ্চল্য সৃষ্টি হল। বাবার চেলারা ওই মহিলাকে টেনে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। অনির্বাণ বুঝলেন এটাই সুযোগ। তিনি ভিড় ঠেলে সামনে এগিয়ে গেলেন। থামুন! অনির্বাণের গমগমে কণ্ঠস্বরে সবাই চমকে গেল। ত্রিকালদর্শী বাবা চোখ মেলে তাকালেন। তার চোখে বিরক্তি। কে তুমি? পবিত্র যজ্ঞে বিঘ্ন ঘটাচ্ছ কেন? অনির্বাণ সোজাসুজি বাবার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি একজন নগণ্য সত্য সন্ধানী। শুনলাম আপনি নাকি ভূত ভবিষ্যৎ সব জানেন, তাই ভাবলাম এই মায়ের মেয়েটি কোথায় আছে সেটা নিশ্চয়ই আপনি বলে দিতে পারবেন। বাবা একটু নড়ে চড়ে বসলেন। তার ষষ্ঠ ইন্দ্রিয় বিপদ সংকেত দিচ্ছে। এই যুবককে সাধারণ ভক্ত মনে হচ্ছে না। তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, বিশ্বাস রেখো বৎস, অবিশ্বাসীদের জন্য নরকের দ্বার খোলা থাকে। মেয়েটি তপস্যায় মগ্ন, তাকে বিরক্ত করা যাবে না। অনির্বাণ হাসলেন। তপস্যা নাকি ব্যবসার পণ্য? বাবা, আপনার এই অলৌকিকতার আড়ালে যে কত বড় অন্ধকার লুকিয়ে আছে তা আজকের এই অমাবস্যার রাতের চেয়েও কালো। বাবার ইঙ্গিতে চারপাশ থেকে ত্রিশূলধারীরা ঘিরে ধরল অনির্বাণকে। ভক্তরা ভয়ে পিছিয়ে গেল। মূর্খ, তুমি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো। আমি চাইলে তোমাকে ভস্ম করে দিতে পারি। বাবা হুঙ্কার দিয়ে উঠলেন। অনির্বাণ পকেট থেকে ধীরে সুস্থে তার আইডি কার্ডটা বের করলেন না, বরং বের করলেন একটি ছোট লাইটার। তিনি সেটা জ্বালালেন এবং নিভিয়ে দিলেন। এটি ছিল তার টিমের সংকেত। ভস্ম তো আপনি করবেন বাবা, কিন্তু তার আগে বলুন তো আপনার ওই পেছনের গুদামে আজ রাতে কত কেজি পাউডার লোড হচ্ছে? বাবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝলেন এ পুলিশ। তিনি চিৎকার করে উঠলেন, ধরো ওকে, মায়ের ভোগে লাগিয়ে দাও। মুহূর্তের মধ্যে আশ্রম রণক্ষেত্রে পরিণত হল। ত্রিশূলধারীরা অনির্বাণের দিকে তেড়ে এলো। অনির্বাণ বিদ্যুৎ বেগে সরে গিয়ে একজনের হাত মুচড়ে তার ত্রিশূলটি কেড়ে গেলেন এবং সেটা দিয়েই পাল্টা আঘাত করলেন। তার মার্শাল আর্টের দক্ষতা দেখে গুন্ডারা হকচকিয়ে গেল। ততক্ষণে এসআই মোল্লা আর বাকি টিম বেরিয়ে এসেছে। ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই শান্ত হন, আমরা পুলিশ, এই ভণ্ড সাধু আপনাদের ঠকাচ্ছে। মোল্লা মাইকে ঘোষণা করলেন, যেটা তিনি আগেই পজিশন নিয়ে দখল করেছিলেন। ত্রিকালদর্শী বাবা বেগতি দেখে বেদির পেছনের চোর কুঠুরির দিকে দৌড় দিলেন। অনির্বাণ সেটা লক্ষ্য করলেন। তিনি গুন্ডাদের সঙ্গে লড়াই করতে করতেই মোল্লাকে দায়িত্ব দিয়ে বাবার পিছু নিলেন। মন্দিরের পেছনের সেই পাথরের দরজা। অনির্বাণ সজোরে লাথি মেরে দরজাটা খুললেন। ভেতরে সরু সুড়ঙ্গ, মাটির নিচে চলে গেছে সিঁড়ি। অনির্বাণ টর্চ জেলে নিচে নামলেন। স্যাঁতস্যাঁতে দেওয়াল আর বাতাসের গুমট গন্ধে তিনি নিশ্চিত হলেন এখানেই আছে সেই গোপন আস্তানা। সুড়ঙ্গের শেষে একটি বড় ঘর, সেখানে আধুনিক সব আসবাবপত্র। ঘরের এক কোণে স্তূপ করা কাঠের বাক্স, আর অন্য কোণে অনির্বাণের রক্ত গরম হয়ে গেল। সেখানে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে নিখোঁজ হওয়া সেই মেয়েরা। তাদের মুখে টেপ লাগানো, চোখে ভয়ের ছাপ। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছেন ত্রিকালদর্শী বাবা, হাতে একটি অটোমেটিক পিস্তল। সাধুর বেশ ছেড়ে এখন তিনি পুরো দস্তুর গ্যাংস্টার। খুব বুদ্ধি, তাই না অফিসার? কিন্তু বুদ্ধির চেয়ে বন্দুকের গুলি অনেক দ্রুত চলে। বাবার মুখে এখন আর সেই সাত্ত্বিক ভাব নেই। অনির্বাণ শান্তভাবে দুহাত তুললেন। তার কাছে সার্ভিস রিভলভারটা আছে, কিন্তু সেটা বের করার সময় তিনি পাবেন না। গুলি চালিয়ে লাভ নেই রতন দাস। হ্যাঁ, আমি জানি তোমার আসল নাম রতন দাস। 10 বছর আগে স্মাগলিং কেসে তুমি ওয়ান্টেড ছিলে, তারপর প্লাস্টিক সার্জারি করে সাধু সেজেছ। বাবার অর্থাৎ রতন দাসের চোখ কপালে উঠল। তুমি জানলে কি করে? অনির্বাণ ধীর পায়ে এক পায়ে গোলেন। একজন আইপিএস অফিসার হোমওয়ার্ক ছাড়া ফিল্ডে নামে না রতন। তোমার হাতের ওই ট্যাটুটা, ওটা মেটানোর চেষ্টা করেছ, কিন্তু দাগটা রয়ে গেছে। আর তোমার এই আশ্রমের নকশা, এটা পুরোটাই তৈরি হয়েছে একটা পুরনো ব্রিটিশ বাংকারের ওপর। আমি মিউনিসিপ্যালিটির রেকর্ড চেক করেছি। রতন দাস ক্রূর হাসি হাসলেন। রেকর্ড চেক করেছ, ভালো করেছ, কিন্তু রেকর্ড বুকে তোমার মৃত্যুটা দুর্ঘটনা হিসেবেই লেখা থাকবে। রতন ট্রিগারে চাপ দিতে যাবেন, ঠিক তখনই অনির্বাণ তার জ্যাকেটের পকেট থেকে একটা ছোট মার্বেলের মতো বস্তু ছুঁড়ে মারলেন। ওটা ছিল ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড। তীব্র আলো আর শব্দে ঘরটা ভরে গেল। রতন দাস কিছু বুঝে ওঠার আলেই অন্ধ হয়ে গেলেন কয়েক সেকেন্ডের জন্য। এই সুযোগটাই দরকার ছিল অনির্বাণের। তিনি ঝাঁপিয়ে পড়লেন রতনের ওপর। পিস্তলটা ছিটকে পড়ল দূরে। দুজনের মধ্যে শুরু হলো হাতাহাতি। রতন দাস শক্তিশালী, কিন্তু অনির্বাণের টেকনিকের কাছে তিনি হার মানতে বাধ্য হলেন। অনির্বাণ এক প্যাচে রতনকে মাটিতে ফেলে তার হাত দুটো পিঠের পেছনে মুচড়ে ধরলেন। অধ্যায় 5, রহস্যের উদ্ঘাটন। ঠিক সেই সময় মোল্লা আর বিশু সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে এলো। স্যার, আপনি ঠিক আছেন? মোল্লা হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন। আমি ঠিক আছি,
রতন দাসের খেলা শেষ, আর ওই মেয়েদের বাঁধন খুলে দাও জলদি, অনির্বাণ নির্দেশ দিলেন। মেয়েগুলোকে উদ্ধার করা হলো। বাক্সগুলো খুলে দেখা গেল মূর্তির ভেতরে ভরা আছে হিরোইন আর সোনার বিস্কুট। এই সাধুন ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা চালাচ্ছিল। অনির্বাণ রতন দাসকে টানতে টানতে সুড়ঙ্গ দিয়ে বাইরে নিয়ে এলেন। তখন ভোর হচ্ছে, পূবের আকাশ ফর্সা হয়ে আসছে। আশ্রমের ভক্তরা তখনও দাঁড়িয়ে আছে, তবে তাদের চোখে এখন ভক্তি নেই, আছে ধন্ধ আর অবিশ্বাস। অনির্বাণ রতন দাসের জটা আর নকল দাড়ি টান মেরে খুলে ফেললেন সবার সামনে। বেরিয়ে এলো এক সাধারণ অপরাধীর চেহারা। গ্রামবাসীগণ, যাকে আপনারা ভগবান ভাবছিলেন সে আসলে শয়তান। আপনাদের বিশ্বাসকে পুঁজি করে সে আপনাদেরই মেয়ে বোনেদের জীবন নষ্ট করছিল। ওই সুড়ঙ্গের ভেতরে পাওয়া গেছে নিখোঁজ হওয়া মেয়েদের এবং প্রচুর মাদক। মহিলাটি ছুটে এসে তার মেয়েকে জড়িয়ে ধরলেন। কান্নার রোলে ভারী হয়ে উঠল বাতাস। গ্রামের মানুষের ভুল ভাঙল, তারা ক্ষোভে ফেটে পড়ল। তারা রতন দাসকে মারার জন্য তেড়ে এলো। অনির্বাণ তাদের থামালেন। আইন নিজের হাতে তুলে নেবেন না, ও শাস্তি পাবে, এবং সেটা এমন শাস্তি হবে যা সবাই মনে রাখবে। রতন দাসকে জিপে তোলার সময় সে অনির্বাণের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, তুমি জিতলে অফিসার, কিন্তু মনে রেখো আমার লোক সব জায়গায় আছে, তুমি শান্তিতে থাকতে পারবে না। অনির্বাণ হাসলেন। ভোরের প্রথম আলো তার মুখে পড়ল। তিনি বললেন, অন্ধকার যতই গভীর হোক রতন, ভোরের আলো ফুটবেই। আর তোমার লোক, তোমার ওই ম্যাজিক দেখানোর কেমিক্যাল সাপ্লায়ারকে আমরা কাল রাতেই তুলেছি। সেই তোমার এই সুড়ঙ্গের ম্যাপ দিয়েছে আমাকে। সাধু সেজেছ, কিন্তু নিজের দলের লোকের সঙ্গে বেইমানি করেছ টাকা নিয়ে, তাই তোমার শেষ রক্ষা হল না। রতন দাসের চোখ বড় বড় হয়ে গেল। সে বুঝল এই অফিসার শুধু সাহসী নয়, অসম্ভব বুদ্ধিমান। সে যে সাপ্লায়ারকে ঠকিয়েছিল সেই তার কাল হল। গালি স্টার্ট দিল। ধুলো উড়িয়ে জিপ বেরিয়ে গেল গ্রামের পথ ধরে। পেছনে পড়ে রইল একটা মিথ্যে সাম্রাজ্যের ধ্বংসস্তূপ। উপসংহার, ভোরের আলোয় নতুন শুরু। থানায় ফিরে যখন অনির্বাণ চেয়ারে বসলেন তখন সকাল 7টা। সারা রাত ঘুমননি, কিন্তু শরীরে অদ্ভুত এক সতেজতা অনুভব করছেন। এসআই মোল্লা 2 কাপ চা নিয়ে ঢুকলেন। স্যার, আপনি যদি ওই কেমিক্যাল সাপ্লায়ারের ব্যাপারটা আগে থেকে না জানতেন তাহলে তো আজ আমাদের মরেই যাওয়ার কথা ছিল। অনির্বাণ চায়ে চুমুক দিয়ে মুচকি হাসলেন। মোল্লা, সাপ্লায়ারকে আমরা ধরিইনি, ওটা ছিল একটা ব্লফ। রতন দাসকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য শেষ মুহূর্তে একটা মিথ্যে বলতে হয়েছিল। অপরাধীরা নিজেদের ছায়া ছাড়া আর কাউকে বিশ্বাস করে না, তাই তারা সহজেই অবিশ্বাস করে বসে। মোল্লা অবাক হয়ে তাকিয়ে রইলেন। স্যার, আপনি সাংঘাতিক। অনির্বাণ জানলা দিয়ে বাইরের রোদের দিকে তাকালেন। জঙ্গলমহলের বুকে আজ এক নতুন সকাল। একটা ভণ্ডামি, একটা অন্ধকারের অবসান হল। কিন্তু তিনি জানেন, লড়াই এখানেই শেষ নয়। অপরাধীরা রূপ বদলায়, নতুন নতুন মুখোশ পরে, কিন্তু যতদিন আইন আর বুদ্ধিমত্তা একসাথে কাজ করবে ততদিন রাতের অন্ধকার যতই গাঢ় হোক, ভোরের আলো তাকে হার মানাবেই। অনির্বাণ ফাইলটা বন্ধ করলেন। আজকের মতো ডিউটি শেষ, নাকি নতুন কোনো রহস্যের শুরু, সেটা সময়ই বলবে। সমাপ্ত।